सही संतुलन যেটাকে হিন্দিতে বলি আমরা बनाए रखना बहुत ही जरूरी है बॉस एक्सेलेंट स्टोरी कीप इट अप खुद ही को कर बुलंद इतना कि क़यामत से पहले खुदा तुझसे पूछे बोल तेरा क्या रजा है সাংবাদিকতা এটি এমন একটি পেশা যেখানে প্রতিদিনই নতুন, প্রতিটি মুহূর্ত চ্যালেঞ্জে ভরা। কারোর কাছে এটি স্বপ্নের পেশা, আবার কেউ বলেন এই পেশায় টিকে থাকতে দরকার সাহস, ধৈর্য এবং সত্যের প্রতি অঙ্গীকার। আজকের ডিজিটাল যুগে হাতে একটা মোবাইল থাকলেই অনেকেই নিজেকে সাংবাদিক বলে পরিচয় দেন। তাহলে প্রকৃত সাংবাদিক হওয়ার পথটা কি? এই পেশায় আসতে হলে কি কি দক্ষতা থাকা দরকার? ভবিষ্যৎ কতটা উজ্জ্বল? সেই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতেই আজকের এই বিশেষ ক্যারিয়ার গাইডেন্স পর্ব। আজ আমাদের সঙ্গে রয়েছেন সাংবাদিকতা জগতের এক অভিজ্ঞ মুখ। দীর্ঘ ৩৬ বছরেরও বেশি সময় ধরে মাঠে, ময়দানে, নিউজ রুমে এবং বাস্তব অভিজ্ঞতার মধ্য দিয়ে তিনি এই পেশাকে দেখেছেন খুব কাছ থেকে। তার অভিজ্ঞতার আলোয় আজ জানব সাংবাদিকতার অজানা দিক, চ্যালেঞ্জ, সম্ভাবনা এবং নতুন প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ। নমস্কার, আমদরিয়া নিউজে সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছে আমি বর্ণা, আর আমার সাথে রয়েছেন স্টুডিওতে পরাগ বিশ্বাস। নমস্কার। নমস্কার, স্বাগত। প্রথমে বলি, কেমন আছো বলো? আছি, ভালো আছি। কদিন আগে বাবাকে হারিয়েছি, যিনি অনেকটি সাংবাদিকতায় আমার হাতে খড়ি করিয়েছিলেন। খুব আর্লি এজে ওনার সান্নিধ্য যখন ছোটোবেলাতে পেয়েছি, তখন ওনাকে দেখেছি খুব আর্লি এজে উনি সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন। এবং তখনকার দিকে বর্ণনা বলি, অনেককে আজকে আমি তোমাদের এই আমদরিয়া নিউজের মাধ্যমে জানাতে চাইবো, এটা দীর্ঘদিন ধরে আমার মনের মধ্যে চলছিল এই বিষয়টা। সেটা হচ্ছে যে সাংবাদিকতা, তুমি যখন বলছো না কেরিয়ার, পেশা, আমরা কিন্তু যখন বড় হয়েছি তখন সাংবাদিকতাকে নেশা হিসেবে দেখেছি। আমি কয়েকটা নাম বলছি তোমাকে, যেমন কুলদীপ নাইয়ার, খুশবন্ত সিং, এরা কিন্তু খুব নামকরা সাংবাদিক ছিলেন। এটা অনেকে জানেন না। এমনকি লালকৃষ্ণ আডবাণী, বালা সাহেব ঠাকরে, এরাও কিন্তু খুব বড় সাংবাদিক ছিলেন। সাংবাদিকতা একটা কিন্তু অনেকটি নেশা এবং একটা ইনবর্ন ট্যালেন্ট। আমি সবসময় বলি যে যেমন কবি বলা হয় পোয়েটস আর বর্ন, দে আর নট মেড, সিমিলারলি সাংবাদিকরা কিন্তু বর্ন সাংবাদিক হয়, তারা কিন্তু তৈরি হয় না। আমাদের সময় কোনো ইনস্টিটিউট ছিল না। আমরা দীর্ঘদিন নিজে নিজে যা বুঝেছি তাই করেছি। কিছু কিছু বড়দের কাছ থেকে শিখেছি ইনভার্টেড পিরামিড কি। আমি কিন্তু তোমাকে একদম বলছি প্রিন্ট জার্নালিজম সম্বন্ধে, কারণ আমাদের সময় প্রিন্ট জার্নালিজম আর কিছু ছিল না। প্রিন্ট জার্নালিজম, এবং তখন ছিল শুধু দূরদর্শন সর্বসাফল্যে, এবং দূরদর্শন আমরা দেখতাম। এবং সবসময় আমরা যখন বাবাকেও দেখেছি, বাবা কিন্তু অধ্যাপনা করতেন বিশ্ববিদ্যালয়ে, এবং তার সাথে তিনি সাংবাদিকতা করতেন। শুধু বাবা না, মনে আছে নিসার আহমেদের মতো মানুষ যিনি সাংবাদিকতা করতেন একটা বড় ইংরেজি দৈনিকে, ভারতের প্রথম সারির, বাবাও ভারতের প্রথম সারি ইংরেজি দৈনিকের সঙ্গে যুক্ত ছিলেন। এবং সেক্ষেত্রে আমরা তখন দেখেছি সাংবাদিক কিন্তু সত্যি নেশা ছিল। তখনকার দিনে অনেকে আজকাল বলে যে সাংবাদিকতায় সেরকম লুক্রেটিভ জব না, সেরকম টাকা নেই, সেরকম মাইনে নেই, অনেকেই বলে। কিন্তু শুনলে অবাক হবে, তখনকার দিনে মানে এরা একটা খুব স্ট্রিঙ্গার অ্যামাউন্টে কিন্তু সাংবাদিকতা করতেন। এটা হতেই পারে যে সাথে পাশাপাশি তারা একটা অন্য পেশার সঙ্গে যুক্ত থাকতেন। কারণ কি, জলপাইগুড়ির আমি বেশ কিছু সাংবাদিককে জানি যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত থেকেছেন এবং সাংবাদিকতা করেছেন। আমাদের এখানে বেশ কিছু আছেন, মেডিকেল কলেজের সঙ্গে তারা যুক্ত, তারা সাংবাদিকতা করেছেন। পুরোপুরি সাংবাদিকতাকে কেরিয়ার করে নেওয়াটা আজকের যুগেও যেমন চ্যালেঞ্জ আছে, তেমনি তখনও একটা বিরাট চ্যালেঞ্জ ছিল। কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে সাংবাদিকতার দক্ষতা অত্যন্ত প্রয়োজন, সততা প্রয়োজন, কিন্তু তার সাথে সাথে তোমাকে প্রথমেই বলবো আজকের যুগে একটু ট্যাক্টও প্রয়োজন। ট্যাক্ট কি? অর্থাৎ একটা রণকৌশল। মানে তুমি যখন সাংবাদিকতা করতে যাচ্ছ, তুমি সবসময় যে ঠিক একজন উকিল, তাকে কিন্তু বহু খুনিকেও ডিফেন্ড করতে হয়। আমি সাংবাদিককে বলছি না খুনিকে ডিফেন্ড করতে, কিন্তু সাংবাদিকতার একটা জিনিস যেটা ওভার দ্য পিরিয়ড অফ টাইম আমি দেখেছি, যে কোথাও এথিক্সের থেকে আমরা অনেকটা হয়তো সরে যাচ্ছি, কিন্তু
যদি এথিক্স থেকে না সরে গিয়ে তুমি রণনীতিটাকে ঠিক রাখতে পারো, স্ট্র্যাটেজিটাকে, তাহলে কিন্তু ইট ইজ এক্সট্রিমলি কারেক্ট। তোমাকে ট্যাক্টফুল হতে হবে। ট্যাক্টফুল কোথায় হতে হবে? তোমাকে জানতে হবে যে আমি 10 মিনিট আগে ওখানে পৌঁছই, তাহলে আমি একটু বেটার হয়তো কভার করতে পারবো। আমি হয়তো একটা সাইড স্টোরি করে নিতে পারবো ওখানে গিয়ে। যেরকম মনে আছে আমার বিভিন্ন সময় আমরা যখন খেলা কভার করতাম, এখনও করি, যখন খেলা কভার করতাম মানে বড় বড় খেলা হতো বা বাইরেও করেছি আমি কলকাতাতে, আমরা অনেক আগে ঢুকে পড়তাম স্টেডিয়ামে, আশেপাশে ঘুরতাম। শুধু আমি না, বহু বড় বড় দৈনিকের সাংবাদিকরাও সেটা করেছেন। তারা আগে ঢুকে পড়তেন এবং আমরা আগে ঢুকতাম এবং একসাথে আমরা বেশ কিছু সাইড স্টোরি করতাম। কারণ কি, ওখান থেকে আমার সাইড স্টোরিটা করে আমি ফাইনাল ম্যাচে ঢুকে পড়ছি। এবং সত্যি কথা বলতে কি, আমি আজকে অনেকে ডিসকাস করি তোমাকে, যে কোনো ম্যাচ, এই যে ওয়ার্ল্ড কাপ চলছে, এবং তোমাকে যদি ওয়ার্ল্ড কাপ কভার করতে বলা হয় একদম ইউএসএতে গিয়ে বা ক্যানাডাতে গিয়ে, বা তোমাকে মনে করি ইস্ট বেঙ্গল মোহনবাগানে খেলা কভার করতে হচ্ছে, সেখানে তোমার যে নিজস্ব স্পোর্টসের অ্যাকুমেন, তুমি বুঝতে পারছো যে আজকে কার পালরা ভারী। তো কার পালরা ভারী সে অনুযায়ী কিন্তু মোটামুটি একটা ছক আমাদের সাংবাদিকদের তৈরি থাকে, এবং সেই ছকেই কিন্তু আমার লেখা শুরু করি স্টোরিটা। এবং অনেক সময় আমরা এখানে শিলিগুড়িতে কি প্রবলেম ফেস করতাম, তখনকার দিনে আমরা দেখতাম কলকাতাতে সাংবাদিকরা আসতো, ওর সঙ্গে ল্যাপটপ ক্যারি করতো এবং ওরা ওখানেই কিন্তু স্টোরি টাইপ করা শুরু করে দিচ্ছে। আমাদের চ্যালেঞ্জটা বোঝো, আমরা একসময় যখন ফ্যাক্সে কাজ করতাম, তখন আমরা ওখান থেকে বেরোতাম, বেরিয়ে আমরা সঙ্গে সঙ্গে ওই পোস্ট অফিসে পৌঁছে যেতাম। পোস্ট অফিসে একটা আগে পিছন দিকে এখন যেটা ইএমএস এর কাউন্টার হয়েছে, ওখানে আগে একটা তোমার ফ্যাক্স মেশিন ছিল, এবং ফ্যাক্স মেশিন ওখান থেকে ফ্যাক্স করার সুবিধা ছিল। আমরা কি করতাম, আমরা ওখানে রুম দিয়েছিল আমাদেরকে পোস্টাল ডিপার্টমেন্ট জার্নালিস্টদের, তখন আমরা ওখানে বসতাম এবং ওখানেই কিন্তু আমরা হাতে লিখতাম। কিন্তু শুনলে অবাক হবে, যখন ভুল হতো আমরা স্ট্রাইক অফ করতাম এবং সেটাকে গোল করে দিতাম, যেটা স্ট্রাইক অফ করা, ঠিক আছে, স্ট্রাইক অফ করা থাকতো, এবং সেটাকে আমরা ফ্যাক্স করে পাঠাতাম, এবং সেটাও কলকাতায় কম্পোজ হতো। এখন তো আমরা নিজেরাই কম্পোজ করছি। এবং তুমি বিশ্বাস করবে না, যখন নাকি প্রথম আমরা 2000 সালের গোড়ার দিকে নিউজ করি, তখন আমি তো বহু আগে থেকে শুরু করি সাংবাদিকতা, 2000 বিরাট বড় চ্যালেঞ্জ আমাদের কাছে আসে, আমরা সম্মুখীন হই। সেই চ্যালেঞ্জটা কি ছিল? সেই চ্যালেঞ্জটা ছিল, নতুন সাংবাদিকদের বলতে চাইবো আমি, সেটা হচ্ছে যে টাইপ করে খবর পাঠানো। এবার আমরা ক্যাফেতে গিয়ে খবর পাঠাতাম। এবার ক্যাফেতে যখন যাচ্ছি, বা যাদের নাকি এখানে অফিস ছিল না, আমাদের যেরকম অফিস ছিল এখানে, অফিসে রেগুলার যাওয়া সম্ভব হতো না, তখন ফুলবাড়িতে অফিস ছিল, আমরা ফুলবাড়িতে পৌঁছতে অনেক সময় লেগে যাবে বলে আমরা নিয়ারেস্ট ক্যাফেতে চলে যেতাম, এবং সেখান থেকে যখন টাইপ করার স্পিডটা বর্ণা, ইট ওয়াজ সাচ এ বিগ চ্যালেঞ্জ। তখন তো টাইপের স্পিড নেই আমাদের, কোনোভাবে করে 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 আমরা নিজেরা শিখি, নিজেদের তাগিদায় শিখি, এবং নাও উই ক্যান টাইপ লাইক as big a speed, as quick a speed as we can, এখন আমরা করতে পারি। কিন্তু সেই জিনিসটা তো আমরা শিখেছিলাম, তখন নতুন চ্যালেঞ্জ। অনেকে আজকাল ভাবছে যে এআই একটা চ্যালেঞ্জ হতে পারে, সেটা একটা বড় চ্যালেঞ্জ হতে পারে। সময়ের সাথে সাথে নিজেকে খাপ খাইয়ে নেওয়া, আমি মনে করি যে কোনো ক্ষেত্রে, বর্ণা শুধু সাংবাদিকতা না, শিক্ষকতা বলো, অভিনয় বলো, তুমি ওকালতি বলো, ডাক্তারি বলো, আজকাল যেমন দেখো রোবোটিক সার্জারি আসছে, তাদেরও তো একটা বড় চ্যালেঞ্জ। সিমিলারলি আমাদেরও একটা বড় চ্যালেঞ্জ। একটা সময় আমরা বুম ধরাকেই বিরাট মনে করতাম। আমি যেরকম প্রচুর চ্যানেলের সাথে সাংবাদিকতা করেছি, তোমার মতোই এরকম আমরা বুম ধরেই প্রশ্ন করা, তখন ল্যাপেলও আসেনি অতটা, বুম ধরে, বুম জিনিসটা কি, ইউ শুড হ্যাভ আ প্রপার নলেজ অ্যাবাউট এভরিথিং। বুমের মাইকটা কোথায় থাকে, বুমটা কত আঙুল নিচে আমাকে রাখতে হবে যাতে প্রপার সাউন্ডটা আমার যায় ঠিক মতো। এবং সাংবাদিকতার ক্ষেত্রে আরেকটা জিনিস হচ্ছে, তুমি যদি অ্যাঙ্কারিং করো এবং তুমি প্রশ্ন করো, যেমন তুমি আমাকে প্রশ্ন করেছো, আমি বলছি, বেশ কিছু অ্যাঙ্কার্স যারা সাংবাদিকতা করেন, মানে রিপোর্টিং অ্যাঙ্কার্স, তারা যে ভুলটা ভীষণভাবে করে, কালকে আমার সঙ্গে আলোচনা হচ্ছিল একজনের সাথে, আমাদের সাংবাদিক বন্ধুর সাথে, তারা কি করে, তারা নিজেদের জ্ঞান তো অবশ্যই বিষয় সম্বন্ধে থাকবে, সম্পূর্ণ থাকবে, তুমি স্টাডি করে আসবে, তুমি বসেছো স্টাডি করে, ইটস আন্ডারস্টুড, প্রপার রিসার্চ করে, কিন্তু সেই রিসার্চটা তোমার যে থাকে, তুমি অতটা উৎসুক হবে না যে তোমার ইন্টারভিউ, যে তোমার এক্সপার্ট যে কথা বলছে, তার থেকে বেশি তুমি কথা বলে দিচ্ছ, তাহলে কিন্তু আবার সেটা মানুষের কাছে বিরক্তিকর হয়ে যাবে। এবং তোমার সবচেয়ে বড় জিনিস হচ্ছে আজকের যুগে টিআরপি। তো নিঃসন্দেহে আমি সবাইকে বলি, অনেকে আমাকে বলে এখন চ্যানেলরা টিআরপির পিছনে দৌড়ায়। এই যে টিআরপির পিছনে দৌড়ানো কিন্তু প্রফেশনাল এথিক্স, এটা কিন্তু কোনো পাপ না, কোনো ভুল না, ইটস নাথিং ডিসঅনেস্ট, এতে কোনো অপরাধ নেই। কিন্তু আমি একটা বিজনেস হাউস চালাচ্ছি, সেখানে যেরকম প্রফিট করা আমার কাছে
একটা প্রপার থিং। আমি একটা চ্যানেল চালাচ্ছি, সেখানেও তো আমাকে একটা মালিক পক্ষ আছে, সেখানে তো আমার টিআরপি দিয়ে আমাকে চ্যানেলটা বাঁচাতে হবে। আমার কথা যদি কেউ না শোনে, রবীন্দ্রনাথের কবিতা কেউ যদি ঠিকমতো প্রপারলি না পড়তো, তাহলে রবীন্দ্রনাথ হতেন না। একটা লেখকের সবচাইতে বড় আজও আছে, তখনও ছিল, আজকে 200 বছর আগেও, 400 বছর আগে শেক্সপিয়ারের সময়ও ছিল, যে আমি যখন লিখছি সবচেয়ে বড় হচ্ছে আমার চিন্তাধারার প্রচার আমার লেখার মাধ্যমে, আমার সেই বিষয় সম্বন্ধে জ্ঞানের প্রচার আমার লেখার মাধ্যমে, আমার দক্ষতার প্রচার আমার লেখার মাধ্যমে, এবং আমার প্রচার আমার লেখার মাধ্যমে সকলে চায়, সকলে প্রচারের আলো আসতে চায়। এর মধ্যে কোনো মানে আমি নিজে বলছি, হ্যাঁ আমিও যদি সাংবাদিকতা করি, আমি সবসময় চাইবো যে আমার স্টোরিটা একদম ডিফারেন্ট হোক সবার থেকে, আমার অ্যাঙ্গেলটা ডিফারেন্ট সবার থেকে। এটা চাওয়াতে এটা কোনো দোষ নেই, কোনো পাপ না। এটা প্রফেশনাল এথিক্স থেকে সরে যাচ্ছি না আমরা। অনেক নতুন সাংবাদিক যারা আসে, তাদের চ্যালেঞ্জ থাকে, মালিক পক্ষের চ্যালেঞ্জ থাকে, কোথায় সে যাচ্ছে, কর্পোরেট নিউজ করতে যাচ্ছে, নাকি সে কোনো খেলা কভার করতে যাচ্ছে, নাকি কোনো পলিটিক্যাল স্টোরি কভার করতে যাচ্ছে, এবং সেখানে আসে অনেকটা দায়বদ্ধতা। কারণ আপনি যাদের জন্য নিউজটা করছেন তাদের ব্র্যান্ডিং ইম্পর্টেন্ট, যাদের জন্য আপনি জেনারেল সরকারের জন্য নিউজ করছেন, সরকার পক্ষের যেমন আপনি কথা রাখছেন, অপোজিশনের কথাও আপনাকে রাখতে হবে। যদি সে ফোন না তোলে, আপনাকে লিখতে হবে যে আমরা কিন্তু ফোন করেছিলাম, কিন্তু তিনি ফোনটা তোলেননি, উত্তর দেননি। একটা জিনিস যেটা সোশ্যাল মিডিয়াতে আসার পরে ভীষণ হচ্ছে, সেটা হচ্ছে বহু নতুন সাংবাদিক, খুদে সাংবাদিক, তারা কি করছে, সোশ্যাল মিডিয়াটাকেই তারা মিডিয়া মনে করছে। এবং সোশ্যাল মিডিয়াতে যেমন মানুষ একটা পাশ ধরে, মানে এক পেশে খবর করে, তারাও কিন্তু এক পেশে খবর করতে যাচ্ছে, কারণ তারা দেখছে যে সোশ্যাল মিডিয়াতে প্রচুর ভিউজ হচ্ছে ওগুলো। কিন্তু এটা একেবারে ভুল। আপনি একটা রেসপন্সিবল মিডিয়ার সঙ্গে যুক্ত আছেন, দায়বদ্ধতা আপনার ভীষণ প্রয়োজন। আপনি কি লিখছেন সেটা কিন্তু হাজার হাজার লোক পড়ছে, এবং অত্যন্ত সতর্কতা আমরা অনেকে রাখতে পারি না, কেন কি প্রচণ্ড টাইম ক্রাঞ্চ থাকে। আমি সিএম এর প্রোগ্রাম করছি কালকেই, যেমন সিএম এর প্রেস মিট কভার করব, তার আগে আমাকে কার্ড পিক আপ করতে হবে, এবং তার আগে আমাকে অনেক কিছু করতে হবে, এবং সেখানে দৌড়ি, এবং প্রতিটা মানুষের আজকাল প্রচুর লাইফস্টাইল ডিজিজেস থাকে। আমি খুব অদ্ভুত ধরনের কথা হয়তো বলছি, অনেক অবাক লাগবে। লাইফস্টাইল ডিজিজেস থাকে, তারা হয়তো সে ওষুধটা ঠিক করে খাওয়া হলো না, ব্যাগের মধ্যে ওষুধটা নিয়ে দৌড়চ্ছে, হ্যাঁ ব্যাগ পিছিয়ে নিয়ে দৌড়চ্ছে, ক্যামেরা হাতে, হ্যাঁ। তো এই যে চ্যালেঞ্জেসগুলো, বাড়ি থেকে হয়তো কোনো ফোন চলে এলো, এইগুলোকে ব্যালেন্স করার মধ্যেই তো রোমাঞ্চকর প্রফেশন হিসেবে আমি মনে করি জার্নালিজম, এনি প্রফেশন। তবে জার্নালিজম অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং টেকনোলজিটা আজকাল এসছেই, তুমি জানোই, সবাই টেকনোলজি ইউজ করছি। আমি মনে করি যে সব কিছুকে ব্যালেন্স করে চলা, সহি সন্তুলন যেটাকে হিন্দিতে বলি আমরা, বানায় রাখনা বহুত হি জরুরি হ্যায়। বেশ, আজকের দিনে সাংবাদিকতা কি সত্যি একটা নিরাপদ ক্যারিয়ার, কি মনে হয়? বন্যা, দেখো আজকের দিনে কোনো কিছুই নিরাপদ না। তুমি রাস্তায় হাঁটছো, সেটাও নিরাপদ, পিছন দিক থেকে একটা গাড়ি এসে মারলো, শিলিগুড়িতে বেশ করা ঘটনা ঘটেছে, সর্বভারতীয় ক্ষেত্রে বেশ করা ঘটনা ঘটেছে, এবং তারা গুরুতরভাবে আহত হয়েছেন, কেউ কোথায় প্রাণও হারিয়েছেন। সুতরাং রাস্তায় হাঁটা, বাড়িতে বসা, কোনোটাই নিরাপদ না। ফ্লাইওভার দিয়ে যাচ্ছ, ফ্লাইওভারটা ভেঙে পড়লো, তুমি গাড়ি নিয়ে সোজা নিচে চলে গেলে, কোনোটাই নিরাপদ না। আমরা জানি না আমাদের কপালে কি লেখা আছে, আমরা কিছুতেই সেটা খণ্ডন করতে পারি না। অতএব সাংবাদিকতা একটা অত্যন্ত চ্যালেঞ্জিং কেরিয়ার। হ্যাঁ, তবে একটা জিনিস আছে, এই চ্যালেঞ্জেসগুলোকে নিতে পারার যাদের ক্ষমতা হবে, তারাই কিন্তু এই পেশায় আসবেন, আদারওয়াইজ কিন্তু এই পেশায় আসবেন না। এবং সত্যি কথা বলতে কি, তুমি বর্ণনা বলছি, আমি আমার বন্ধু দাস শর্মা, অমিতাভ দাস শর্মা, ও হিন্দুতে ছিল। আমি তখন আমাদের, আমি নামটা বলবো কি, স্টেটসম্যানে ছিলাম, এবং এখনও আছি। হ্যাঁ, সেই স্টেটসম্যানের সঙ্গে যখন যুক্ত আছে, আমি স্টে ফিচারের সঙ্গে যুক্ত আছি, এবং সেখানে ওরা কিন্তু, আমরা এখন নিউজ করতাম, মনে আছে আমরা গড়িয়া থেকে নরেন্দ্রপুর অনেকদিন হেঁটে এসেছি, ঠিক আছে, যখন আমি ইন্টার্ন ছিলাম, নরেন্দ্রপুর পড়াশোনা করতাম, তখন আমরা হেঁটে এসেছি। কারণ কি, অনেকদিন আমরা ভাবতাম যে এই পয়সাটা বাঁচালে সুবিধা হবে, কেন কি আমাকে তো তখন 10 টাকা পার নিউজ দিত, 5 টাকা পার নিউজ দিত, এবং তখন আমাদের স্টুডেন্টস ভাড়া দিয়ে আসতাম আমরা, তারা ভাবতাম যে এটা কি, চল হেঁটে বেরিয়ে যাই আমরা গড়িয়া থেকে নরেন্দ্রপুর, পেটে লং ডিস্টেন্স, কিন্তু আমরা হেঁটে অনেকদিন চলে গেছি, আমি, অমিতাভ বা অনেকের সঙ্গে অনেক গল্প করতে করতে আমরা। তো এগুলো কিন্তু অনেক চ্যালেঞ্জিং কেরিয়ার হিসেবে নেওয়া উচিত। এবং আজকাল তো অনেক কিছু হয়ে গেছে, আজকাল যানবাহন হয়েছে। আগেকার দিনে আমাদের কাছে মনে আছে, আমার স্টেটসম্যান বুলাদা আমাকে বলেছিল, আমি প্রচণ্ডভাবে আটকে দিই জ্যামে, বুলাদা আমাকে বলেছিল যে সৌরভের একটা ইন্টারভিউ নেওয়ার ছিল। আমি যে, বুলাদা আমি তো আটকা পড়েছি, আমি তো পৌঁছতে পারছি না, আর 10 মিনিট বাকি। বুলাদা তখন বলেছিল, তোমাকে আজকে খবরটা করতে হবে, হাউ ইউ উইল ডু ইট ইজ ইয়োর হেডেক,
একদম। ডোন্ট কল আপ দ্য অফিস অ্যান্ড টেল মি অ্যান্ড গিভ মি দিস বুলশিট এক্সকিউজেস। এই কথা উনি বলেছিলেন আমাকে, আমি অন রেকর্ড বললাম। হ্যাঁ, ওই যে কথাটা উনি বলেছিলেন হয়তো বুলশিট এক্সকিউজ কথাটা হয়তো আমাকে চান পার্লামেন্টের সময় লেগেছিল, বাট দেন এটা এতটাই সত্যি ছিল জিনিসটা, এবং বুলাদাকে ভীষণভাবে শ্রদ্ধা করি এই বিষয়ে, যে অনেক গাইড করেছেন বুলাদা আমাকে। সেক্ষেত্রে কিন্তু আমরা এবং কমন ব্যাকগ্রাউন্ড থেকে, উনি ভালো ক্রিকেট খেলতেন, আমি ক্রিকেট মাঠের ছেলে, হ্যাঁ, এবং অটোমেটিক্যালি কমন ব্যাকগ্রাউন্ড থেকে এসেছিলাম। তখন বলছেন সত্যি কথাই তো, আমরা যখন ক্রিকেট মাঠে হয়তো চ্যালেঞ্জেস ফেস করি, আমরা বুঝিয়ে চলে যাই, তোরা যখন ক্রিকেট মাঠে চ্যালেঞ্জেস ফেস করি, খেলার ক্ষেত্রে চ্যালেঞ্জেস ফেস করিস, তখন খেলা কাভার করতে গিয়ে কেন চ্যালেঞ্জেস ফেস করবি না? তো এই জিনিসগুলো অত্যন্ত রোমাঞ্চকর এবং কখনো কখনো অদ্ভুত অভিজ্ঞতা আমাদের কাটা দিয়ে ওঠে। আমি যেরকম কালকে আমি 83 ফিল্মটা দেখছিলাম, 83 যে যারা 1980 যারা ওয়ার্ল্ড কাপ জিতেছে, আমি খুব লাকি, মোস্ট অফ দ্য পিপলকে আমি ইন্টারভিউ করতে পেরেছি। কপিল দেব বলো, সাইদ কিরমানি বলো, রজব বিনি বলো, প্রত্যেকে খবর করেছি, ইন্টারভিউ করেছি। তো সেখানে আমি মনে করি যে এই যে যখন নাকি আমি একটু স্ট্রাগল তো সব এরিয়াতে আছে বন্যা। একজন শিক্ষক যখন সে নতুন শিক্ষকতা শুরু করে, একজন লেখক যখন লেখা শুরু করে, অগ্রাহ্য করা হয় তার লেখাকে, ম্যাগাজিনে নেওয়া হয় না অনেক সময়, এবং আমি প্রাণ খুলে অনেক কথা বললাম কিন্তু আজকে, হ্যাঁ, মন খুলে, এবং সে নেওয়া হয় না, তখন তো তাও তো সে বঞ্চিত হওয়াটারও একটা চ্যালেঞ্জ। তো একেবারেই তাই। একটু আগে যে কথাটা তুমি বললে যে অফিস থেকে তোমাকে ফোন করে ওইভাবে বলা হয়েছিল যে একদম অফিসে ফোন করবে না, এই ধরনের কথাবার্তা বলবে না। বর্তমান সময়ে দাঁড়িয়ে এরকম অনেক কিছুই ফেস করা হয়। ধরো কাউকে কোনো কাজ করতে পাঠানো হলো, কিন্তু সে বারে বারে বলছে যে না এটা হচ্ছে না, পারছি না, কেউ কথা বলছে না, এটা হচ্ছে একদম ট্যাগলাইন হয়ে গেছে। বাইরে রিপোর্টাররা গেলে এই কথাটা খুব শোনা যায় যে কেউ কথা বলছে না। তো এই ধরনের জিনিসপত্র যখন আমাদের কাছেও এরকম ফিডব্যাক আসে, অফিসে ফোন আসে, তাকে বেশি বললে মনে হয় ওই অফিসের বিহেভিয়ার ভালো না, ওখানে কাজ করা যায় না, খুব প্রেশার। এই বিষয়টাকে কিভাবে দেখছো? একদম খুব ভালো বলেছো। এটার একটা দিক আছে, সেটা হচ্ছে আজকাল আমরা অত্যন্ত ইগো কনসিয়াস হয়ে গেছি। এটা কিন্তু সাইকোলজিক্যাল সাইড আছে, হ্যাঁ, এবং সাংবাদিকদের কিন্তু সাইকোলজিস্টও হতে হয়, ঠিক আছে, কোথাও না কোথাও তোমার মানে মনোবিজ্ঞানকে স্টাডি করতে হয় মানুষের, তার বডি ল্যাঙ্গুয়েজ, সে কি বলতে চাইছে, এবং এটা একটা নিজের বডি ল্যাঙ্গুয়েজও বুঝতে হয়। সেটা হচ্ছে যে আমরা না, এটা দুটো দিক আছে বন্যা। আমরা না আমাদের সময় যারা নাকি আমাদেরকে বকা দিত, প্রথমত তো আমরা বকা নেওয়ার জন্য আমরা প্রস্তুত থাকতাম, রিসেপটিভ থাকতাম, কারণ আমি জানতাম যত বকা নেব তত এই মানুষটার কাছের মানুষ আমি হতে পারবো, এবং যত আমি কাছের মানুষ হতে পারবো আমি তার কাছ থেকে অনেক কিছু শিখতে পারবো, নাম্বার ওয়ান। অন দ্য আদার সাইড, যে মানুষটা আমাকে বকা দিচ্ছে সেও কিন্তু আমাকে যখন বকছেও, ভালো কাজ করলেও সে কিন্তু আমাকে কংগ্রাচুলেট করে, যেমন বুলাদার কথা বললাম না, বা পুলকেশ দা বলো, সবাই, হ্যাঁ, আমাদের কাগজে দেখেছি, অন্য কাগজে দেখেছি, তারা ফোন তুলে বলতো বস এক্সেলেন্ট স্টোরি, কিপ ইট আপ। হ্যাঁ, এই জিনিসটা যখন দিল্লি থেকে ফোন পেতাম আমরা, হ্যাঁ, তখন এই জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে তোমার যে উনি শুধু তোমাকে বকা দিচ্ছেন না, একদম পাশাপাশি অ্যাপ্রিশিয়েটও করছে, শাসন যে করছে সে তোমাকে গাইডও করছে। ইটস এ টু ওয়ে ট্রাফিক, মানে তুমি যেরকম সম্পূর্ণটা দিয়ে যাবে, সে তোমাকে শুধু বকেই যাবে, সে তোমার সঙ্গে খারাপ বিহেভিয়ার করবে, দেন ইউর এমপ্লয়ার ইজ নট গুড, একদমই না। হ্যাঁ, কিন্তু সে এমপ্লয়ার যদি তোমাকে গাইড করে, তোমাকে যদি হেল্প করে যে এটা না এরকম করে করবে, এটা এরকম হচ্ছে না, সো এটা এখান থেকে এই অ্যাঙ্গেল থেকে স্টার্ট করা। আমরা তো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় যেটা সাংবাদিকতা করতে গিয়ে, সেটা হচ্ছে যে আমি কোন অ্যাঙ্গেল থেকে স্টোরিটা স্টার্ট করছি। কারণ কি এক একটা মানুষ এক একভাবে নিউজ শুরু করে, তো এক একটা মানুষ কিন্তু এক একভাবে নিউজটাকে ফেস করে। সে অনেক মনে করে একজন ইন্টারভিউতে অনেক কথা বললো, সে 12 থেকে 14টা স্টেটমেন্ট দিল উইদিন 3 to 4 মিনিটসের মধ্যে। এবার তুমি কোনটাকে মুভ করবে, যেটাকে ইনভার্টেড পিরামিড বলি আমরা, যেটার মধ্যে তোমার প্রথমে আসবে, এবং তাতে একটা মানুষ যখন খবরটা পড়ছে বা শুনছে, সে প্রথমেই টোটাল খবরটা পেয়ে যাচ্ছে, এবং সেই খবরটা পেয়ে কিন্তু সে অ্যাট্রাক্টেড হচ্ছে। আজকের যুগে তো আরো বেশি, কারণ আজকাল লোকে সমানে চেঞ্জ করে থাকে ইউটিউব বা ফেসবুক, কারণ ফেসবুকে যখন যাচ্ছে সবকিছু, আরো তাড়াতাড়ি পিপল চেঞ্জ চ্যানেলস, সুতরাং সেই দক্ষতা তো আমাদের থাকতে হবে। কিন্তু সেই যে গাইডেন্স গুলো তোমাকে করা, সে মানুষটা কি করছে, এবং এই যে না পারা, তুমি যদি না পারো, ইউ আর নট ফিট ফর দ্যাট জব। আমি যদি না পারি, তুমি আমাকে একটা অ্যাক্ট করতে দিয়েছো, অভিনয় আমি করতে পারছি না, তুমি আমাকে একটা কেস লড়তে দিয়েছো, আমি সিনিয়রকে বলছি স্যার আমি পারছি না, তুমি একটা ক্লাসে যাচ্ছ, বাচ্চারা তোমার সঙ্গে দুষ্টুমি করছে, তুমি ক্লাসটাকে কন্ট্রোল করতে পারছো না, তুমি প্রিন্সিপালকে বলছে স্যার ইটস নট পসিবল ফর মি টু কন্ট্রোল দিস ক্লাস, দেন ইউ আর নট ফিট ফর দ্যাট জব। ইটস অ্যাজ সিম্পল এজ দ্যাট।
ঠিক আছে, তুমি যদি মনে করো যে তোমাকে বেশি চাপ দেওয়া হচ্ছে, এই বারে বারে খালি দৌড়ানো হচ্ছে, আমাকে দৌড়ে দিচ্ছে, হ্যাঁ, তাহলে এ বয়সেও তো আমি চ্যানেল টু চ্যানেলে যে এবারই তো তোমার ইলেকশন অ্যানালিসিসে আমি প্রায় 8টা এই ইন্টারভিউতে বসলাম একদিনে বিভিন্ন চ্যানেলে, তোমাদের তো শেষ পর্যন্ত আসতেই পারলাম না আমি, হ্যাঁ। তো অটোমেটিক্যালি আমি এই বয়সে আর যে 54-55 আমি দৌড়দৌড়ি করছি। কি বলো তো, অধ্যাবসায়টা না রাখতে হবে। এখনকার নতুন যারা প্রজন্ম তাদেরকে বুঝতে হবে যে there is no shortcut to success, এটা বাবা বলতেন আমাকে, এটাও বাবা বলতেন, আজকে বসে সবাই বাবার কথা মনে করছে এখানেও, there is no shortcut to success। সুতরাং উনি ইংরেজি অধ্যাপক ছিলেন এবং উনিও স্টেটসম্যানই সাংবাদিকতা করতেন, আমি বলে দিই তোমাকে, স্টেটসম্যানই করতেন। এবং আমি যেটা সবচেয়ে মানে বুঝতে পেরেছি সেটা হচ্ছে যে আমাকে ফিডব্যাক দিতে হবে। কিছু কিছু খুব তোমার কি বলে, যারা নাকি তোমার এখন সিনিয়র হয়ে গেছি, সে হয়তো আমাদেরকে ধমক দিতে পারে না, কিছু কিছু খুব সুন্দরভাবে তারা বলেন, স্যার हो पाएगा, अगर नहीं हो पाएगा तो आप छोड़ दीजिए, এই স্টোরি को ড্রপ করতে हैं। তখন আমরা বুঝে যাই যে দ্যাট মিনস আমি ফেল করলাম, আমি পারলাম না। সে ভদ্র ভাষায় আমাকে সেটা বুঝিয়ে দিল, হ্যাঁ। সুতরাং ভাষাটা কি বলছি ইজ নট ইম্পর্টেন্ট, তুমি কতটা করতে পারছো। আমি আর প্রথম সাংবাদিকতা করি, ব্রিফসগুলো পাঠাতাম আমরা, মনে আছে, হ্যাঁ, নিত না, খুব দুঃখ হতো, দৌড়েছে। এবং ফার্স্ট আর্টিকেল যখন আমার ইনভেস্টার বেরিয়েছিল বন্যা, এন্টায়ার নাইট অলমোস্ট আই হ্যাড এ স্লিপলেস নাইট, যে আমার প্রথম কালকে আর্টিকেল বেরোচ্ছে বাইলাইন দিয়ে, হ্যাঁ, পরাগ বিশ্বাস নামটা দেখবে সবাই আমার। তো এই যে জিনিসটা, এই জিনিসগুলো মানে রোমাঞ্চক জিনিসগুলো, এক্সপিরিয়েন্স, ইফ ইউ আর নট সুটেড ফর দ্যাট, এখন কি বলতো, ইউ হ্যাভ টু, দেখ একটা জিনিস তোমাকে বলছি, তুমি যদি কোনো কাজ ভালো করো, সঞ্চালনা ভালো করো, জীবনের সঞ্চালনা করেছি প্রচুর, তুমি যদি সাংবাদিকতা ভালো করো, সব ক্ষেত্রেই না তুমি যদি প্রথমে প্রফেশনটাকে ভালোবাসতে পারো, প্রফেশনটা করতে পারো না, सक्सेस विल बी कमिंग बिहाइंड यू, सक्सेस विल रन आफ्टर यू। खुद ही को कर बुलंद इतना कि क़यामत से पहले खुदा तुझसे पूछे बोल तेरा क्या रजा है, সবচেয়ে বড় জিনিস হচ্ছে এটা। একদমই তাই। তো সাংবাদিক হতে গেলে ডিগ্রি বেশি প্রয়োজন নাকি মাঠে কাজ করার অভিজ্ঞতা, আই মিন ফিল্ড ওয়ার্ক বেশি প্রয়োজন, একদম ফিল্ড ওয়ার্ক বেশি প্রয়োজন। ডিগ্রির ব্যাপারটা হচ্ছে কি, ডিগ্রি থাকলে পরে তুমি না কিছু ডিগ্রি, আমাদের প্রবলেম হয়েছে, মানে কিছুটা ডিগ্রি থাকলেও ভালো, হ্যাঁ, কিন্তু কি বলতো আজকাল তো প্রচুর সংস্থা দিচ্ছে, তুমি শুনলে অবাক হবে, আমাদের সময় 200 টাকা 6 মাসে একটা ইনস্টিটিউট কলকাতায় ছিল, আমি নরেন্দ্রপুরে ছিলাম তখন, 200 টাকা কিন্তু বিরাট অ্যামাউন্ট, কিন্তু 6 মাসে তার 200 টাকা, সেটাও আমরা দিইনি, যাইনি বন্ধুরা কয়েকজন যারা সাংবাদিকতায় ইন্টারেস্টেড ছিলাম। আমি তো তোমার ইয়ং ওয়ার্ল্ডের এডিটর ছিলাম, স্টেটসম্যানে একদম, যখন নাকি আমি ক্লাস 12-এ পড়ি, ফার্স্ট ইয়ারে পড়ি, তারপর ইমেজের সঙ্গে যুক্ত হই, আমাদের ইমেজ ম্যাগাজিনের সাথে। এবং সেখানে তোমার ইনলাইন লেটারে মনে আছে লিখেছিলাম, আমরা অ্যাপ্লাই করেছিলাম যে আমরা ইচ্ছুক আপনাদের ইনস্টিটিউটে, আমরা কয়েকজন বন্ধু মিলে। ওরা আবার উত্তর দিয়েছিল আমাদেরকে ভায়া খাম এনভেলপে যে হ্যাঁ আপনারা আসতে পারেন, এই কোর্স ফি। তখন আমরা কিন্তু কোনো ডিগ্রি নিইনি। আমি নিজে ডিগ্রিধারী না বলে আমি বলবো যে ডিগ্রি প্রয়োজন না, তা না সম্পূর্ণভাবে। তবে ওই যে বললাম cannot be made আর born, ঠিক আছে, কিন্তু ডিগ্রি কি করে অনেকটা তোমাকে শার্পেন করে দেয়। এই শার্পেনিং জিনিসটা অত্যন্ত দরকার। টেকনিক্যাল কিছু জিনিস আছে জানো, যেগুলো আমাদের জানা উচিত, অবশ্যই জানা উচিত। ডিগ্রি তো অবশ্যই থাকবে, কিন্তু শুধু ডিগ্রিতে হবে না, মানে এরা কি আমি মিউচুয়ালি এক্সক্লুসিভ না, মানে শুধু ডিগ্রি থাকলে আমি খুব বড় সাংবাদিক হতে পারবো, শুধু ইনবর্ন ট্যালেন্ট থাকলে খুব বড় সাংবাদিক হতে পারবো না। দুটোই পরের, আমি তো বলে পরস্পরের সাথে সম্পর্ক আছে এবং পরিপূরক, কমপ্লিমেন্টারি, দে কমপ্লিমেন্ট ইচ আদার। এটা ভীষণ দরকার আজকের যুগে, তো অবশ্যই দরকার। কারণ কি প্রচুর টেকনিক্যাল ব্যাপার আছে, তুমি সাংবাদিকতা করছো, তুমি কেমন ভাবে তাকাচ্ছ, যে আমি কথা বলছি কিছুটা দর্শকের সঙ্গে দেখছি, তুমি আমার দিকে তাকাচ্ছ, প্রতিটা জিনিসই কিন্তু আমাদের দীর্ঘ অভিজ্ঞতার ফল। কিছুটা তোমাকে বলছি, কিছু দর্শকের সাথে কথা বলছি, এই জিনিসগুলো অত্যন্ত অভিজ্ঞতার ফল। যেমন তুমি সুন্দর করে স্টার্ট করলে, আমি যদি স্টার্ট করতাম, নমস্কার আমি পরাগার, আপনারা দেখছেন আমুদরিয়ার বিশেষ প্রেজেন্টেশন আমার সাথে। চলুন আমরা আলোচনা করি আজকে বর্ণার সাথে। বর্ণা আমাদের বলবে সাংবাদিকতা কি হয়, সাংবাদিকতা খুঁটিনাটি কি, সাংবাদিকতার চ্যালেঞ্জেস কি। তো আমি যখন বলছি তাহলে আই হ্যাভ টু লুক অ্যাট দ্য মনিটর। যখন আমি টার্ন করছি, নমস্কার বর্ণা, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে, তখন সেভাবে বলছি আমি। তো সাংবাদিকতা প্রচুর সাইডস আছে, নানান পেহলু, যেটাকে বলি আমরা হিন্দিতে, বিভিন্ন ধরনের পেহলু আছে। আমি হিন্দিতে করেছি, আমি ইংলিশে করেছি, বাংলায় করেছি। অতএব যে জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনার দক্ষতা। এবং আরেকটা জিনিস আমরা কিন্তু একদম এড়িয়ে যাচ্ছি, নিশ্চয়ই যারা শুনছে তারা মনে করবে, সেটা হচ্ছে জ্ঞান, নলেজ। ইউর নলেজ ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, প্রচন্ড দরকার। সে বিষয় সম্বন্ধে তোমাকে দক্ষতা থাকতেই হবে, একটু পড়াশোনা করে যেতে হবে। দের ইজ নো শর্টকাট টু সাকসেস।
একেবারেই তাই। তো সোশ্যাল মিডিয়ার যুগে, যেটা একদম শুরুতেই তুমি বলছিলে যে এখন সোশ্যাল মিডিয়ায় সবাই সাংবাদিক, তো এই সোশ্যাল মিডিয়ার যুগে রিপোর্টার, সবাই যখন রিপোর্টার, তখন এই পেশাদার সাংবাদিকের আলাদা কোথায় মূল্য আছে কি মনে হয়? পেশাদার সাংবাদিকের তো মূল্য প্রথমেই বললাম আমি, যে তুমি একজন পেশাদার সাংবাদিক তার মানে হচ্ছে তুমি দায়িত্ব সম্পন্ন সাংবাদিক। তুমি এমন কিছু পোস্ট করবে না, তুমি আর্টেন্ট বলে দিচ্ছি, কিন্তু আমি দেখবে তোমাকে আমি বলছি এবং দর্শক যারা আছেন তাদের বলছি, আমার 3টে ফেসবুক অ্যাকাউন্ট আছে, অলমোস্ট ফুল অল অফ দ্যাম, এবং সেখানে আমি এমন কোনো আজ পর্যন্ত কেউ বলতে পারে না আমি কোনো ইররেসপন্সিবল কোনো ধরনের এক পেশে পোস্ট করেছি। কোনো দলের পোস্ট করব না, আমি নিউট্রাল থাকবো। নিউট্রালিটিটা ভীষণ দরকার। তোমার কোনো একটা দল লাইকিং থাকতে পারে, অনেকে তো প্রশ্ন করতে পারে আপনি কি ভোট দেন না? অবশ্যই ভোট দিই, আইএএস অফিসারও তো ভোট দিচ্ছেন, কি আমাদের দেশের যে ইলেকশন কমিশনার তিনিও তো ভোট দেন, তিনিও নিশ্চয়ই কোনো দলকে দেন। তার মানে কি উনি যে নিরপেক্ষতা বজায় রাখবেন না ইলেকশন কন্ডাক্ট করার সময়? সুতরাং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে আপনার কেউ পছন্দের থাকতে পারে, কিন্তু আপনি যখন নাকি একটা জাজমেন্টাল জায়গায় পৌঁছে যাচ্ছেন তখন কিন্তু আপনি ভুল করছেন। ইউ ক্যান বি এ জাজমেন্ট, ইউ ক্যান বি এ পারসন হু গিভস এ জাজমেন্ট, আপনি জাজ হতে পারেন কিন্তু জাজমেন্টাল হবেন না। দের ইজ এ ডিফারেন্স বিটুইন বিং এ জাজ অ্যান্ড বিং জাজমেন্টাল। এবং এক পেশে কখনোই আমরা খবর করব না, সেখানে আমরা পৃথক। সোশ্যাল মিডিয়া মানুষের কাছ থেকে আমি আমার ওয়ালেও এমন কিছু লিখবো না বা করব যে এমনকি আমি তো মনে করি আমি আমার যে সাংবাদিকতা গ্রুপে আছি যেখানে আছি সেখানেও আমি এমন কিছু পোস্ট করব না যেটা আমার নিজস্ব রাজনৈতিক ইনক্লিনেশন বা অ্যাফিলিয়েশনকে সামনে নিয়ে আসে। আমি থাকতেই পারি, রাজনৈতিক অ্যাফিলিয়েশন আমার থাকতেই পারে, কিন্তু আমি খবর করতে যাব দুটো পক্ষকে আমি দেখব একজন রেসপন্সিবল সাংবাদিক হিসেবে। এখানেই সোশ্যাল মিডিয়ায় যে সাংবাদিকতা অনেকে করছেন, আমি জানি সকলে রাস্তায় বেরিয়ে যাচ্ছে, আপনি বলুন, হ্যাঁ ব্লগিং যারা করছে, ব্লগিং ইজ নট ব্যাড। যারা অনেকে মনে করো ট্রাভেল ব্লগিং করছে, তোমাকে বলে দিচ্ছে, খাওয়ার ব্লগিং করছে, যে কোথায় ভালো খাবার, কোথায় হেলদি ফুড পাওয়া যাচ্ছে, কোথায় ডিলিশিয়াস ফুড পাওয়া যায়, কখনো হাইজিনিক প্রপার মেনটেন করা হয়, দিস ইজ গুড। যদি পজিটিভ, একটা মনে রাখবে যে যখনই তুমি পজিটিভ কাজ করছো ফর দ্য গুড অফ দ্য সোসাইটি, এবং সাংবাদিককে একজন ভালো মানুষ হতে হয়। আমি মনে করি সর্বোপরি আমরা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে যে শিক্ষাটা পেয়েছি সেটা কিছু না, কিন্তু বিরাট কিছু না, তুমি হিউম্যান কোয়ালিটিস মেনটেন করবে, তুমি ডিভাইন হবে না, তুমি গডলি হবে না। একজন হিউম্যান বিংসের যা যা নাকি শর্টকামিংস থাকা উচিত তা আমার মধ্যে থাকবে, তোমার মধ্যেও থাকবে, বাট একজন মানুষ হয়ে কাজ করবো। আমি জাজমেন্টাল হব না, আমি নিরপেক্ষ মানুষ হয়ে কাজ করবো অ্যান্ড ভালো মানুষ হব। আমি যদি দেখি কোনো একটা মানুষ রাস্তায় কাতরাচ্ছে, হ্যাঁ অ্যাক্সিডেন্টে পড়ে গেছে, খবর আমি করব, কিন্তু আমার প্রথম কর্তব্য হবে অ্যাজ এ সাংবাদিক তাকে বাঁচানো। তারপরে আমি গিয়ে যদি হাউস যদি আমাকে রেপ্রিম্যান্ডও করে যে তুমি ওকে তুলতে গেলে আর তুমি খবরটা ঠিক করে করলে না, আমি মনে করি তুমি তুলবে ওকে, যেটা আমাদের সাংবাদিকরা ভীষণভাবে করে। বাবার ক্ষেত্রে আমি ব্লাডের ক্ষেত্রে দেখেছি, সবাই আমাকে বলেছে কোনো চিন্তা নেই, আমরা পৌঁছে যাবো, ডোনেট করে দেবো। হ্যাঁ, এটা ভীষণ দরকার, শুধু আমার ক্ষেত্রে না, সবার পাশে আমরা দাঁড়াই, এবং এটা প্রচণ্ড দরকার। সাংবাদিককে একটা ভালো মানুষ হতে হবে ইন দ্য ফার্স্ট প্লেস। একদমই তাই। কম বেতন দিয়ে সাংবাদিকদের কাছ থেকে 24 ঘন্টা কাজ করানোর আশা থাকে, এমন অভিযোগ কিন্তু ওঠে যে টাকা খুব মিনিমাম দেওয়া হয় কিন্তু প্রচুর কাজ করতে হয়। আর এখন তো ভীষণ কম্পিটিটিভ হয়ে গেছে, মানে ভীষণ কম্পিটিশন চলে, তো কে কত বেশি পোস্ট করতে পারবে, কে কার আগে খবর দিতে পারবে, এই রকম একটা দৌরাত্ম্য কিন্তু থাকে। সেটা কতটা নির্ভুল হোক বা কি হোক সেটা পরে, আগে পোস্ট করতে হবে, ফার্স্ট পোস্ট। তো সেক্ষেত্রে কি মনে হয় এটা সাংবাদিকদের শোষণ করা হচ্ছে বা কিছু? একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, শুধু আজকের এই পোস্টের ব্যাপারে নয়, এটা কিন্তু বহু বছর ধরেই আছে। প্রতিটা ক্ষেত্রেই পেজ 3 বলে একটা ফিল্ম হয়েছিল এটা নিয়ে, প্রতিটা ক্ষেত্রেই সাংবাদিকদের কিন্তু শোষণ করা হয়, প্রতিটা সেক্টরে কিন্তু শোষণ আছে। তুমি যদি মানি মার্কেট সেক্টরে যাও সেখানে শোষণ আছে, তুমি যদি শিক্ষকতার ক্ষেত্রে যাও সেখানে শোষণ আছে। আরজি করের কাহিনীটা এবং কাণ্ডটা আমাদের সামনে তুলে ধরেছে, যে ডাক্তার যাদেরকে আমরা সবচেয়ে বেশি হোয়াইট কালার জব বলি, যাদেরকে আমরা সোসাইটির প্রথম সারির মানুষের মধ্যে রাখি, সেখানেও কিন্তু শোষণ আছে। সেটা আমরা দেখতে পারলাম, আমাদের সামনে বেরিয়ে এলো। স্কেলিটনস হ্যাভ স্টার্টেড স্টাম্বলিং আউট অফ দ্য কাপবোর্ড, যেটাকে আমরা বলি। সুতরাং শোষণ তো নিঃসন্দেহে সব সেক্টরেই আছে, তবে সাংবাদিকতার ক্ষেত্রে
এই কম বেতন দিয়ে তুমি বলছো যে বেশি কাজ নিয়ে নেওয়া, এই যে ব্যালেন্সিংটা, তোমার কাছ থেকে কম বেতন দিয়ে বেশি কাজ নিচ্ছে, এবার এই যে কম বেতন বা বেশি কাজ এই দুটো সবই কিন্তু আপেক্ষিক। তুমি কি মনে করছো? এটা সম্পূর্ণ সাবজেক্টিভ ব্যাপার। মানে তুমি মনে করছো যে আজকে আমি কম বেতনে আছি, আজকে আমার কাছ থেকে বেশি কাজ নিচ্ছে, বাট আমি যখন নিজেকে বুলন্দ করে নেব, আমি আরো নিজেকে বেটার সাংবাদিক করে নেব, আমার একটা প্রাইস আমি কোট করতে পারবো। আমি কি নিজেকে সে জায়গায় নিয়ে যেতে পারছি যেখানে আমি মালিক পক্ষকে বলতে পারবো যে না, এই আমার প্যাকেজ চাই? আইটি সেক্টরে তো সেটা ঘটছে, তাহলে সাংবাদিক সেক্টরে সেটা ঘটছে না কেন? যারা অনেকে শুনছে তারা তো বলবে যে সাংবাদিকতা সেক্টরটা এখনো অর্গানাইজড সেক্টর না, অর্গানাইজড ইন্ডাস্ট্রি না। এটা কিছুটা আমি বলতে চাইবো যে যারা নাকি আমরা সাংবাদিক গিল্ডের সঙ্গে যুক্ত থাকি, অর্থাৎ সাংবাদিকতার বিভিন্ন ধরনের আমরা জানি আমাদের সংস্থা আছে, অর্থাৎ অর্গানাইজেশন আছে জার্নালিস্টদের, শিলিগুড়িতে আছে প্রেস ক্লাব আছে, শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাব আছে, সবাই আছে, এবং তারা আমরা কিন্তু জার্নালিস্ট ক্লাবের সবাই আমরা চেষ্টা করি সবসময় সাংবাদিকদের পাশে থাকার। এটা কতটা সম্ভব হবে এটা তো সময়ের সাথে সাথে আমরা দেখব, কতটা সম্ভব হবে। যারা আমাদের পদাধিকার আছেন, হ্যাঁ, আমাদের নিঃসন্দেহে আমরা সুযোগ পেলে তাদেরকে আমরা নিশ্চয়ই জানাবো আমরা মেম্বার হিসেবে। এবং যারা নাকি সদস্য আছেন, সদস্য নেই, অনেক সাংবাদিক সদস্যও নেই, সবার ক্ষেত্রে আমি বলতে চাইবো যে একটা প্রপার গিল্ড হওয়া উচিত, এবং যদি শোষণটা একটা খারাপ মাত্রায় যায় সেখানে তারও প্রোটেস্ট করা উচিত, এবং তার পিছনে তো অনেক সাংবাদিকই দাঁড়াতে পারে, তাদেরও কিন্তু দাঁড়ানো উচিত বলে আমি মনে করি, যেরকম নাকি অন্য জায়গায় দাঁড়ায়। কিন্তু সাথে সাথে আরেকটা জিনিস আছে, যেহেতু সাংবাদিকতা প্রচুর হাউজেস এখন চলে এসছে, সেখানে কিন্তু যদি আমরা খুব বেশি ইউনিয়ন নিয়ে আসি, সেখানে ইউনিয়নাইজেশন নিয়ে আসি, তাহলে কিন্তু আলটিমেটলি সাংবাদিকতা, সাংবাদিক এবং সাংবাদিক হাউসগুলি সাফার করবে। এই জায়গাটাও যেন না আসে, সেটাই আমি বলতে চাইছি। এবং তার সাথে সাথে খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ সব কিছু, এটাতে একটা সাইড হলো, সেক্টর হলো, যদি কেউ কোনো সমস্যায় পড়ে তাকে আর্থিক সাহায্য আমরা করি, কিন্তু শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাব থেকে আমরা প্রচুর আর্থিক সাহায্য করেছি, যখনই হয়েছে আমরা কালেকশন করে দিয়েছি, সকলে সাধারণ সদস্যরাও সেটা সময় করি, এবং যাদের সমস্যা হলে পাশে আমরা দাঁড়াই, আরও বেশি দাঁড়াবো আমরা, সেটা আমরা অঙ্গীকার রাখি আমাদের জার্নালিস্ট ক্লাবে যারা রয়েছেন তাদের কাছে, এবং তাছাড়া শুধু প্রেস ক্লাবের কাছেও কলকাতায়। এবং তাছাড়া আমি মনে করি যে যারা নাকি রয়েছে, যারা মনে করছে যে আপেক্ষিক বিষয়টা যে আমার কাছে বেশি নেওয়া হচ্ছে, এটা না, ইটস নট লাইক দ্যাট। তুমি নিজেকে তুমি শিখছো এখন ইন্টার্ন স্টাইপেন্ড, লুক অ্যাট ইট দিস ওয়ে যে আমি স্টাইপেন্ড পাচ্ছি, আমি স্টাইপেন্ড পাচ্ছি। হ্যাঁ, অবশ্যই চ্যালেঞ্জিং হতে পারে বাড়ি চালানো, তাই জন্যই তো আমি বলছি যে প্রচুর সাংবাদিক দেখবে তুমি, তারা মানে চাপে পড়েই হয়তো একটা প্যারালাল প্রফেশন তারা রাখে, একটা কিছু তারা রাখার চেষ্টা করে, হয়তো তারা এলআইসি করছে, সাথে হয়তো অন্য কিছু করছে, কারণ কি তাকে চালাতে হবে। এবং আমি তাদেরকে খুব সাপোর্ট করি, প্রচণ্ড সাপোর্ট করি, মরালি সাপোর্ট করি তাদেরকে, কেন কি তারা এতটাই সাংবাদিকতার প্রতি তারা এতটাই নিষ্ঠা, তাদের প্যাশন। দেখো, যদি প্যাশন তোমার প্রফেশন হয়ে যায় না, ইটস নাথিং লাইক দ্যাট। আমাদের ভারতে কি হয় বলতো, আমরা উই আর ফোর্সড ইনটু সার্টেন প্রফেশন, যে 3 ইডিয়টসে দেখানো হয়েছিল যে আমাদের ফোর্স করা হয় কোনো একটা প্যাশনে। আমরা কিন্তু প্যাশন না সেটা, মানে আমরা জবরদস্তি সেটাকে প্যাশন তৈরি করি সেই প্রফেশনটাকে, এটা কিন্তু হওয়া উচিত না। একদম। আচ্ছা, সাংবাদিকতা করতে গিয়ে কি কোথাও নিজের পার্সোনাল লাইফকে স্যাক্রিফাইস করতে হয়? হ্যাঁ, করতে হয় তো। সাংবাদিকতা করতে গিয়ে পার্সোনাল লাইফকে স্যাক্রিফাইস করতে হয়। আমার এরকমও হয়েছে যে আমি খেলা কভার করে ফিরেছি বাড়িতে, বহু প্রথমে বলছি, তো আমার মিসেস আমাকে বলছে যে আজকের দিন এত লেটে এলে। আমি জানি কোন তারিখ আজকে, অমুক তারিখ। ও, আজকে তোমার বার্থডে ছিল, তো রাত 10টা 11টায় ঢুকছি। হ্যাঁ, এরকমও হয়েছে ঘটনা। তো ও সরি কালকে, তাহলে আমরা বুঝতেই পারছি বাড়িতে মনক্ষুণ্ণ ব্যাপার হয় আর কি, সেখানে পরিস্থিতি হয়। স্যাক্রিফাইস অবভিয়াসলি, স্যাক্রিফাইসেস যে কোনো জায়গায় তুমি যদি স্যাক্রিফাইস করার জন্য প্রস্তুত না থাকো, এটা কোনো মহান কথা বলছি না আমি, ওই স্যাক্রিফাইস মানে তুমি স্যাক্রিফাইস হিসেবে যে দেখো ওটাকে, মানে ইটস এ পার্ট অফ লাইফ অফ ইউর ক্যারিয়ার, অফ ইউর জার্নালিজম ক্যারিয়ার। তুমি যদি ওটাকে স্যাক্রিফাইস হিসেবে দেখো, সবচেয়ে বড় জিনিস কি বলো তো, মনে করো কেউ একটা, তুমি কত একটা জিনিসকে কিভাবে দেখছো তুমি,
তুমি কিভাবে দেখছো সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তুমি কিভাবে প্রেজেন্ট করছো এবং দেখছো। তুমি যদি ওটাকে ম্যানেজ করার মতো ক্ষমতা তোমার থাকে, বাড়ির লোককেও আমি ম্যানেজ করে নিলাম, ম্যানেজ করতে পারলাম। আমি ট্যাক্টটার শব্দ বলেছিলাম শুরুতে, আমি ট্যাক্টটা অত্যন্ত প্রয়োজন, কিন্তু সেটা তো অবশ্যই হ্যাঁ, স্যাক্রিফাইস তো করতেই হয় অবভিয়াসলি। নো সাকসেস কামস টু ইউ উইদাউট স্যাক্রিফাইস ইন লাইফ। একদমই তাই। তো এই পেশায় টিকে থাকতে গেলে সবচেয়ে বেশি কি গুরুত্বপূর্ণ, ট্যালেন্ট, পরিচয় নাকি ধৈর্য? তিনটেই। আমি হয়তো ডিপ্লোম্যাটিক উত্তর দিলাম, হ্যাঁ, কিন্তু এটি সত্যি বর্ণে, তোমাকে স্বীকার করতেই হবে। ট্যালেন্ট, পরিচয় এবং ধৈর্য। ধৈর্য তো ওই যে বললাম, এই যে চ্যালেঞ্জেস যখন আসবে স্যাক্রিফাইস করতে হবে। এরপরে হয়তো আমাকে স্যাক্রিফাইস করতে হবে না, যখন আমি নিজে প্রাইস কোট করতে পারবো, আমি বলতে পারবো যে অন্যকে পাঠান, আজকে আমার স্ত্রীর জন্মদিন, সেই জায়গাটা আমি আমার বসকে বলার মতো জায়গায় নিজেকে নিয়ে যাব। আমার সে স্টেচার হবে, সেটা আমি কমান্ড করতে পারবো, নাম্বার ওয়ান। নাম্বার টু, তুমি বললে পরিচয়। পরিচয় নিঃসন্দেহে প্রয়োজন, কারণ কি পরিচয় থাকলে পরে তুমি অ্যাক্সেসিবিলিটি পাবে, এবং অ্যাক্সেসিবিলিটি পারলে তুমি তাড়াতাড়ি খবরটা করতে হবে, এক্সক্লুসিভ করতে পারবে, এবং তুমি এগিয়ে যেতে পারবে। এক্সক্লুসিভ করা কিন্তু ভীষণ আমাদের শিলিগুড়ি আমি দেখতাম প্রথম দিকে প্রচুর সাংবাদিককে, অনেকে হয়তো বলতো, কিছু সাংবাদিক হয়তো বলতো ও তো এক্সক্লুসিভ করবে। হ্যাঁ, ও এক্সক্লুসিভ করবে তো, কারণ এক্সক্লুসিভ করাটাই তো আমাদের চ্যালেঞ্জ, ওই জন্যই তো আমরা এখানে এসেছি। এটা তো আমাদের সাকসেস। এখন তুমি মনে করো না, তুমি মনে করো যে স্ট্রাইকার সেই গোল করে, যে প্লে মেকার, ওয়ার্ল্ড কাপ চলছে এখন, সেখান থেকে তোমাকে আমি এটা উদাহরণ দিচ্ছি, যে প্লে মেকার, যে মিডফিল্ডার, সে তো বলটা বাড়িয়ে দিচ্ছে, সে তো সবসময় স্ট্রাইক করছে না, সে তো ক্রস করছে। স্ট্রাইকারই তো গোল করবে, মেসি তো গোল করবে, রোনাল্ডোই তো গোলটা করবে। হ্যাঁ, সুতরাং দে অলসো সার্ভ, অনলি স্ট্যান্ড এন্ড ওয়েট। একদম। এই প্রসঙ্গে একটা কথা বলি, এই যে পরিচয়, এটা কিভাবে তৈরি করা দরকার? পরিচয় তোমার খুব কোনো কিছু স্যাক্রিফাইস না করে, কোনো কিছুর উপর কম্প্রোমাইজ না করে, এই পরিচয়টা একদম অনেস্ট পরিচয় হবে। কি করে? তোমার ব্যক্তিত্ব দিয়ে, তোমার স্টেচার দিয়ে, তোমার খবর দিয়ে। তুমি লড়ে গিয়ে কারোর কাছে, তুমি মনে করো একটা পুরো প্রেস মিটে, তুমি প্রেস মিট হচ্ছে, বড় একজন খেলোয়াড় এসছে বা বড় একজন, তুমি শিলিগুড়ি এমএলএ প্রেস মিট করছো, বা মনে করো তুমি বাইরে গিয়ে কলকাতায় কোনো মিনিস্টার প্রেস মিট করছো। এই প্রেস মিটই করছি, আমি সাধারণ উদাহরণ দিচ্ছি। প্রেস মিট করতে গিয়ে তুমি কোনো প্রশ্নই সেখানে করছো না, সবাই অন্যেরা প্রশ্ন করছে, ঠিক আছে? তারপরে তোমার বাইলাইন দিয়ে পরের দিন একটা খবর বেরোচ্ছে খুব সুন্দর, যেখানে তুমি খুব ভালো একটা স্টোরি করছো, যেখানে নাকি মন্ত্রী ওটা দেখছে, কাটিংস দেয়, সব ক্লিপিংস দেয় সবার কাছে, মন্ত্রী সেটা দেখছে, বা তোমার ওই লিঙ্কটা মন্ত্রী দেখছে, বলে বাহ, এত অ্যাঙ্গেলটা ভালো ধরেছে, কে এই মেয়েটা? আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, এটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস। সে কে এই মেয়েটা, কে এই ছেলেটি? তখন তুমি যখন নেক্সট ডে বলতে যাবে, তুমি তখন বলবে যে আমি তোর নিজ থেকে বর্ণা বলছি, তখন বলবে হ্যাঁ বলুন। তুমি দেখবে না বডি ল্যাঙ্গুয়েজ, দেখবে না ঘুরে যাবে তোমার দিকে, বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে। ওই দেখো, মানুষের মন জয় করে পরিচয় করার থেকে বেটার পরিচয় আর কিছু হতে পারে না বর্ণা। এবং তুমি তিনটে বললে, কি কি বললে? পরিচয়, ট্যালেন্ট, ধৈর্য এবং ধৈর্য। ট্যালেন্ট তো থাকতে হবে, শুরুতেই বলেছি আমি। ট্যালেন্ট এবং ট্যালেন্টের সঙ্গে কিন্তু পড়াশোনা, এটাও থাকতে হবে, জ্ঞান দরকার। তো এআই এখন যেটার যুগ চলছে, তো এই এআই কি আগামী 10 বছরে অনেক সাংবাদিকের চাকরি খেয়ে নিতে পারে? এআই সম্বন্ধে একটা খুব ভ্রান্ত ধারণা আছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, একদম। যখন আমি নরেন্দ্রপুরে পড়ি, আবার বলি 87-এ আমরা কম্পিউটারে হাত দেওয়া শুরু করি। এখানে তখন কেউ কম্পিউটার জানতোও না, এবং আমাদের কম্পিউটারকে শেখাতে তুমি শুনলে অবাক হবে। আমাদের সমস্ত ভবনগুলো, হোস্টেলে যে ইলেকট্রিশিয়ান ছিল সুসীমদা, আজও নাম মনে আছে, সুসীমদা আমাদের কম্পিউটার শেখাতো, তখন জিডব্লিউ বেসিক ছিল, ঠিক আছে? তখন কিন্তু কম্পিউটারের বিরুদ্ধে তদানীন্তন বামফ্রন্ট সরকার, দায়িত্বের সাথে বলছি আমি, এবং অনেক সরকারই তখন কিন্তু, এবং অনেক দলই তখন কম্পিউটারের বিরুদ্ধে বলেছিল। একদম ইউনিভার্সিটিতে রাস্তায় শুয়ে পড়েছে ছেলেরা, ইউনিভার্সিটির সামনে কম্পিউটার আসতে দেবো না, আমাদের চাকরি চলে যাবে, শ্রমিকদের কি হবে, এই অনেক কিছু তখন কথা হয়েছিল। কিন্তু সেবা কম্পিউটারও মানুষ চালায়, তৈরি করেছে, এআইও কিন্তু মানুষ তৈরি করেছে। এবং এআই এর খবর, এআই শুধু তো এখানে শুধু সাংবাদিকতাতে না, তো মিডিয়ার পার্ট, তো মাসকমের পার্ট, তো একটা তোমার ফিল্ম মেকিং, সেখানে তো সবাই ভয় পাচ্ছে যে এআই দিয়ে কি ফিল্ম হয়ে যাবে। তুমি এআই কার্টুনস গুলো দেখো, তো তুমি এআই এর ফিল্মগুলো দেখো, আর তুমি অরিজিনাল ফিল্মস গুলো দেখো। তুমি এআই নিউজ রিডার চালানোর চেষ্টা করেছো, অনেকে সাকসেসফুল হয়েছে কি? হয়নি। মানুষ যতদিন আছে, এগুলো সবই মানুষেরই গড়া সৃষ্টি। আমরা যেরকম ভগবান, যদি কেউ ঈশ্বর থেকে থাকেন, সে যেরকম আমাদের পাপেটের মতো চালাচ্ছে, ঠিক মানুষও টেকনোলজিকে পাপেটের মতো চালাবে সারা জীবন, যদি না
ফ্র্যাঙ্কেনস্টাইন হয়ে যাই আমরা, বা ইনভিজিবল ম্যান হয়ে যাই এইচ জি ওয়েলসের, সেটা একটা সায়েন্স ফিকশনাল ব্যাপার, একটা সায়েন্টিফিক ফিকশনাল ব্যাপার। সুতরাং সেটা হবে না আমি ধরে নিতে পারি। এআই ইজ নট আ বিগ চ্যালেঞ্জ। এআই, আমরা মনে করব এআই আমাদের কতটা হেল্প করতে পারে। যেমন চ্যাট জিপিটি আমাদের হেল্প করছে, আমরা অনেক হয়তো উত্তর গুগলে পাচ্ছি না খবর করতে গিয়ে, তখন চ্যাট জিপিটি দেখছি। ইট উইল হেল্প আস, ইট উইল নট হিন্ডার আস। এটা খুব বড় জিনিস। একদম ভীষণ সুন্দর বললে। তো এবারে আমরা একদম এই সাক্ষাৎকারের শেষ পর্যায়ে চলে এসেছি। ভীষণ ভালো লাগলো তোমার সাথে কথা বলে। আমি কিন্তু শুরু থেকেই তুমি তুমি করেই বলছি। হ্যাঁ, একদমই। তো সত্যি অনেক কিছু নিজেরও অজানা ছিল, সেটা জানতে পারলাম, এবং যারা আজকের এই ইন্টারভিউটা দেখছে তারাও অনেক উপকৃত হবে, এটা আমি আশা রাখছি। তো একদম লাস্ট কোয়েশ্চেন যেটা আমি করব, যে সাংবাদিকতা যারা করতে চায় তাদের উদ্দেশ্যে কি বলবে? যারা সাংবাদিকতা করতে চায়, যারা সাংবাদিকতা করতে চায়, তাদের সবচেয়ে বড় জিনিস, যেরকম সব পেশাতে, সেটা হচ্ছে মাথাকে ঠান্ডা রাখতে হবে। সে বসকে ফেস করতে গিয়ে মাথা ঠান্ডা রাখতে হবে। বুম যদি কেউ ধাক্কা দিয়ে সরিয়ে দেয় তখনও মাথা ঠান্ডা রাখতে হবে। তো তোমার ক্যামেরা বা আপনার ক্যামেরা আপনি ঠিক জায়গায় ফোকাস করতে পারছেন না, তখন একটু কথা কাটাকাটি আপনার সহকর্মীদের সাথে, তখন মাথা ঠান্ডা রাখতে পারবে। এবং যখন খবর করছেন প্রচণ্ড মাথা ঠান্ডা রাখে করতে হবে, বিকজ ইউ আর রেসপন্সিবল পারসন। আপনার কথা কিন্তু অনেকে তাকিয়ে শুনছে, আপনার কথায় কিন্তু অনেকে বিশ্বাস করছে। সেটা আপনি সোশ্যাল মিডিয়াতে খবর করুন, বা টিভি চ্যানেলে খবর করুন, বা আপনি ওয়েবে খবর করুন, বা আপনি প্রিন্ট মিডিয়াতে খবর করুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সাংবাদিকতা, বিলিভ মি, ইজ, আমি বহু পেশার সঙ্গে যুক্ত, শিক্ষকতার সঙ্গে যুক্ত, তুমি জানো। সাংবাদিকতা, আমি যতগুলো পেশার সঙ্গে যুক্ত, তার মধ্যে সাংবাদিকতা ইজ দ্য বেস্ট পেশা। এবং আমি প্ল্যানও করেছি যে আমি যখন নাকি আমার যে প্রফেশনে রয়েছে এখান থেকে যে আমি রিটায়ার করব, সম্পূর্ণভাবে আমি সাংবাদিকতায় নিজেকে একদম সম্পূর্ণভাবে ফুল টাইমার হয়ে যাব আমি। এতটা তুমি আমার প্রশ্ন করতে হয়েছিল না, এবং এটা আমি আজকে গাল ভরা একটা গল্প করছি তা না। কারণ কি, সাংবাদিকতা একটা অত্যন্ত সুন্দর জিনিস, মানুষের পরিচয় করার সুযোগ পাওয়া যায়। এবং সেখানে আপনারা অবশ্যই আসুন, সিন্স ইটস এ ক্যারিয়ার কাউন্সেলিং প্রোগ্রাম, আমি বলবো মানুষ অবশ্যই আসুন। বিলিভ মি, ইটস এ বিগ চ্যালেঞ্জ, কিন্তু ওয়ান্স ইউ গেট ওভার দ্যাট চ্যালেঞ্জ, ইট ইজ ফ্যান্টাস্টিক ফর ইউ। আর এই সাংবাদিকতায় লাস্ট আরেকটা প্রশ্ন, কোয়েশ্চেন করতেই মন চাইছে শুধু। সাংবাদিকতায় কাদের ঝুঁকি বেশি থাকে, মেয়েদের না ছেলেদের? মহিলারা আজকাল কাঁধে কাঁধ মিলিয়ে সব ক্ষেত্রে করছে, সে পাইলট থেকে নিয়ে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ পর্যন্ত সকলেই। আগে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ কিন্তু মহিলারা হতো না, সাংবাদিক তো বহু কিছু মহিলারা হয়। তবে একটা কথা আমি বলে দিই, শেষে বর্ণা আছে বলে বলছি এটা না, সাংবাদিকতায় কিন্তু মহিলারা অনেক বেশি প্রেফারেন্স পায় এবং পাবে। তার কারণটাই হচ্ছে আজকালকার দিনে সাংবাদিকতা অনেকটাই প্রেজেন্টেবিলিটির ওপর নির্ভর করে। এবং ঠিক যেমন নাকি সেলসম্যানশিপের ক্ষেত্রে মহিলাদেরকে বেশি প্রেফার করা হয়, সেরকমই সাংবাদিকতার ক্ষেত্রেও মহিলাদেরকে বেশি প্রেফার করা হয়। যেরকম সেলসম্যানদের মুখের উপর দরজা অনেকে বন্ধ করতে পারে না মহিলা হলেও পারে, তেমনই কিন্তু সাংবাদিক যখন পরিচয় করতে যায় এবং ভালো নিউজ করতে যায় পজিটিভলি, তখন কিন্তু মহিলাদের অগ্রাধিকার থাকে। এবং আমি বলে দিচ্ছি, যেভাবে শিলিগুড়িতে এবং পার্শ্ববর্তী অঞ্চলে মহিলারা সাংবাদিকতা করছেন, নিঃসন্দেহে এটা কুর্নিশ জানাই আমি, একদম কাঁধে কাঁধ মিলিয়ে। আমাদের সময় এত ছিল না গো বর্ণা, এখন অনেক বেশি বেড়েছে এবং খুব ভালো। তবে সকলকেই, মহিলা হোক বা পুরুষ, প্রত্যেককেই যখন আপনি যেখানেই যাচ্ছেন, আপনি যেখানে সেখানে সবসময় ঢুকে পড়তে পারেন না। ইউ হ্যাভ টু সিক এ প্রপার পারমিশন বিফোর বার্জিং ইনটু সামবডিজ প্রাইভেট স্পেস। এই জায়গাটা কিন্তু মনে রাখতে হবে এবং রেসপন্সিবিলিটির সাথে, দায়িত্বের সাথে এই কাজটা করতে হবে। আর যারা দায়িত্বের সাথে সংসার সামলায়, এবং যখন নাকি বহু মহিলা আমাকে বলে আমি কিছু করি না, আমি বলি কি করেন, মানে হাউস ওয়াইফ। আপনি সবচাইতে বড় কাজটা করেন, কেন কি আপনি সামলাচ্ছেন বলে বাড়িটাকে। কেউ সাংবাদিকতা করতে পারছে, কেউ শিক্ষকতা করতে পারছে, কেউ হয়তো গাড়ি চালাতে পারছে, সব কাজ করতে পারছে আপনার জন্য। সুতরাং মহিলারা অবশ্যই আসবে, কাঁধে কাঁধ মিলিয়ে আসবে। চ্যালেঞ্জেস আছে, নিজেদেরকে সতর্ক রাখতে হবে। প্রতিটা প্রফেশনেই তা আছে বর্ণা, সেখানে সাংবাদিকতাতেও আছে। একেবারেই তাই। ভীষণ ভালো লাগলো। ইন ফিউচার তোমাকে আমি আবারও পাবো, আরো অনেক ডিসকাশন, সাক্ষাৎকার আমাদের হবে, এটা আমি আশা রাখছি। আর আজকের যারা আমাদের দর্শক বন্ধু, আশা করছি আজকের এই সাক্ষাৎকার সকলের মন ছুঁয়ে যাবে। তোমাকে আরো একবার অনেক অনেক ধন্যবাদ, এবং আপনাদেরও যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। আমোদরিয়া আপনাদের সঙ্গে আছে, আপনারাও থাকুন আমোদরিয়ার সঙ্গে। আবারও ফিরবো নতুন কোনো পর্বের সাথে, নতুন কোনো অতিথির সাথে। নমস্কার, ধন্যবাদ। আমোদরিয়া নিউজ, প্রান্তজনের কণ্ঠস্বর।